আচ্ছা, এবার যেটা শুরু করব আমরা এমএস ওয়ার্ডের এই ফন্ট গ্রুপ থেকে, হোম ট্যাবের ফন্ট গ্রুপ থেকে প্রত্যেকটা অপশানের কাজ। ওকে, তাহলে আমরা এমএস ওয়ার্ড খোলার পর এখানে কিছু লিখবে। কি লিখবে? কিছু তো লিখতে হবে, ঠিক আছে? কিছু একটা টাইপ করবে। কি টাইপ করবে? তোমাদের খাতা দেখে দেখে কম্পিউটারে যা নোটস লিখিয়েছি সেইগুলোই টাইপ করবে। নোটস তো লেখানো আছে, এমএস ওয়ার্ড কি, সরি ওয়ার্ডপ্যাড কি, নোটপ্যাড কি, বা হোয়াট ইজ এমএস ওয়ার্ড, এগুলো লিখবে। এইগুলো টাইপ করবে। টাইপ করার পর এইরকম ধরনের টাইপ করলে, ঠিক আছে? আমি কি করে নিয়ে এলাম? ম্যাজিক করে, ঠিক আছে? এই ম্যাজিকটা এখনই তোমাদের শেখাবো না, পরে শেখাবো। আচ্ছা, তাহলে টাইপ করবে। টাইপ করার পর ধরে নাও এখানে আমি 3টে প্যারাগ্রাফ লিখেছি। ওকে, এই 3টে প্যারাগ্রাফের উপর আমি ফন্ট গ্রুপ থেকে, কোন গ্রুপ থেকে? ফন্ট গ্রুপ থেকে অপশানগুলো অ্যাপ্লাই করে করে দেখব কোনটার কি কাজ, ঠিক আছে? তা ফন্ট গ্রুপে প্রথমত আমরা ফন্ট গ্রুপ শিখবো হোম ট্যাব থেকে। এখানে অ্যাপ্লাই করতে গেলে মাথায় রাখবে সিলেক্ট করতে হবে। মাউসের লেফট ক্লিকটাকে চেপে ধরে এইভাবে যখন ড্র্যাগ করবে তখন এটা সিলেক্ট হবে, এবং যতটা সিলেক্ট করবে ততটার ওপরেই অ্যাপ্লাই হবে। তাহলে আমি এতটা সিলেক্ট করেছি ফার্স্ট প্যারাগ্রাফটা। এবার প্রথমেই আমি অপশান যেটা দেখতে পাচ্ছি, এখানে একটা লেখা আছে নাম, দেখতে পাচ্ছ কি? ক্যালিব্রি বডি। এবং এটার পর মাউস পয়েন্টার নিয়ে গেলে এখানে আমার একটা নিচে নাম দেখাচ্ছে। এর নাম কি বলছে? না, ওটা তো শর্টকাট। কন্ট্রোল শিফট এফ, এটা হচ্ছে শর্টকাট কি, ঠিক আছে? অর্থাৎ কিবোর্ডে ক্লিক করে, কিবোর্ড থেকে ওই 3টে সুইচ প্রেস করে তুমি এটাকে অ্যাক্সেস করতে পারবে, কিন্তু মাউস দিয়ে ক্লিক করার দরকার নাই সেক্ষেত্রে। ওর নাম হচ্ছে ফন্ট, FONT। এর কাজ কি বলো তো? কি হয় এখান থেকে? কি হয়? ওয়ার্ডপ্যাডে করনি? হ্যাঁ, স্টাইল চেঞ্জ হয়। দেখো কত রকমের স্টাইল আছে। এইখানে ক্লিক করবে, এই যে পাশে যে ড্রপ ডাউন অ্যারো আছে এটাতে ক্লিক করবে, দেখবে একটা লিস্ট বেরিয়ে যাবে। এই যে লিস্ট বেরিয়েছে না, কত রকমের স্টাইল, এবং স্টাইলগুলো এখানে আমরা প্রিভিউ দেখতে পাচ্ছি। মাউস নিয়ে যাও, সঙ্গে সঙ্গে তোমাকে প্রিভিউটা দেখিয়ে দিচ্ছে, তাই না? কেমন হবে দেখতে। তাহলে যেটা ভালো লাগবে, যে স্টাইলটা ভালো লাগবে, যদি মনে হয় যে এটা ভালো লাগছে, কি লেখা আছে বুঝতে পারছি না, হ্যাঁ, কিন্তু বাংলাতে লেখা আছে, তাই না? হ্যাঁ, কিন্তু কি লেখা আছে, ভাষাটা কি লেখা আছে? আচ্ছা, এইখানে এটাকে নামাবে, ক্লিক করে টানবে, দেখবে প্রচুর স্টাইল আছে। যে স্টাইলটা তোমার ভালো লাগবে, ঠিক আছে, সেই স্টাইলের পর গিয়ে কি করতে হবে? ওখানে গিয়ে ক্লিক করে দিতে হবে। ক্লিক করলে এটা অ্যাপ্লাই হয়ে যাবে। ক্লিক না করলে কিন্তু অ্যাপ্লাই হবে না, ঠিক আছে? জাস্ট এর ওপর ক্লিক, তাহলে এটা অ্যাপ্লাই হলো। তাহলে এটা একটা ফন্ট স্টাইল আমরা চেঞ্জ করতে পারলাম, বুঝতে পারলে? তাহলে এই অপশানটার নাম হচ্ছে ফন্ট। এখান থেকে আমরা লেখার ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারি, অবশ্যই সিলেক্টেড, যাকে সিলেক্ট করবে। নেক্সট, পরেরটা কি আছে? ফন্ট সাইজ। লেখা সাইজ বড় ছোট করতে পারবো। এই সাইজ এখন কত আছে আমরা দেখতে পাচ্ছি? 11। ড্রপ ডাউনে ক্লিক করো, এটাকে তুমি 12, 14, 16 এরকম করে বাড়াতে পারবে। মাউস নিয়ে গেলেই সঙ্গে সঙ্গে প্রিভিউটা দেখায়, এবং এখন যদি লেখার সাইজ 72 করি তাহলে লেখার সাইজ এত বড় বড় হবে। 48, 36, 28, 26, কত বড় করতে চাইছো? 25 করতে চাইছো, কিন্তু 25 নাই, তাই না? তাহলে কি করে করবে 25? আমি চাইছি 25 করতে, কিন্তু 25 তো নাই, 24-এর পরে 26। তাহলে কি করে করবে? 24-এ ক্লিক করো, নাই তো। তাহলে 48-এর পর একবার 72 চলে এসছে, 36-এর পর 48। আচ্ছা, স্পেসিফিক সাইজ যদি দরকার হয় সেক্ষেত্রে এইটা ভিতরে ক্লিক করবে, এখানে লিখে দেবে 25 দিয়ে এন্টার মারবে কিবোর্ড থেকে, ঠিক আছে? স্পেসিফিক সাইজ দরকার হলে লিখবে, লিখে কি করবে? এন্টার মারবে। ওকে, এই লেখার সাইজ থেকে একটা প্রশ্ন আসে, লেখার সাইজ সর্বাধিক কত করা যায় এবং লেখার সাইজ সর্বনিম্ন কত করা যায়, এবং ডিফল্ট লেখার সাইজ কত থাকে। ডিফল্ট মানে খোলার পরে যে সাইজটা থাকে সেটাকে ডিফল্ট বলা হয়। 11 থাকে। লেখার সাইজ কত থাকে? 11 থাকে, যে ডিফল্ট সাইজ। মিনিমাম কত করা যাবে? মিনিমাম এখানে 8 দেখতে পাচ্ছি, 8-এর থেকে নিচু করতে পারবে যেহেতু লেখা যাবে, তাই না? তাহলে মিনিমাম কত করা যাবে? 1 করা যাবে, 0 করা যাবে না। 0 হলে তো সাইজ থাকবেই না, আর লেখা না থাকলে তো ফাঁকা হয়ে যাবে। তাহলে 1 করতে পারো, 1 করে এন্টার মারো। এই দেখো, একটা লাইনও লাগেনি, হাফ লাইন লেগেছে।
তিনটে লাইন নিয়ে একটা প্যারাগ্রাফ ছিল আমার, তিনটে না চারটে লাইন নিয়ে, সেটা একটা লাইনে এঁটে গেছে। কিছু দেখতে পাবা কি করে? তুমি এত ছোট করেছো, দেখতে পাবা? আচ্ছা জুম করতে বলো, এবার জুম করি দেখি, জুম করে 500% জুম করি, এই দেখো জুম করে, জুম করে এই আসছে, এই যে এই দেখো, বুঝতে পারছো? হ্যাঁ, এত সূক্ষ্ম লেখা আছে। ওই যে চালের পর ছবি এঁকে দেয়, চালের পর লেখা থাকে, কত সূক্ষ্ম করে লেখে, তাই না? এই জুমেও হবে না, এরপরে তোমাকে আরও লেন্স লাগাতে হবে, ঠিক আছে? হ্যাঁ, এক্সট্রা দেখা যায়। তাহলে সাইজটা বড় করি আমি। আচ্ছা, সাইজ বড় করার জন্য এখান থেকে বড় করতে পারবে। আরেকটা অপশান আছে পাশেই, এই যে এটাতে কি হবে, বড় হবে না ছোট হবে? দুটো অপশান আছে পাশাপাশি, এটা বড় এবং এটা ছোট। এটা দেখো, এই যে তীর চিহ্নটা উপর দিকে আছে আর এটা তীর চিহ্নটা নিচের ধারে আছে, এবং সাইজটাকে ছোট করে দিয়েছে, এটা সাইজটা একটু বড় করে দিয়েছে। এটার নাম হচ্ছে গ্রো ফন্ট, এটার নাম হচ্ছে শ্রিঙ্ক ফন্ট। গ্রো মানে বড় হবে আর শ্রিঙ্ক মানে ছোট হবে। তাহলে এইটাতে ক্লিক করেও আমরা সাইজ বড় করতে পারি। আর জুমটা কমেনি বলো, এটা। তাহলে এটা হচ্ছে গ্রো ফন্ট আর এটা হচ্ছে শ্রিঙ্ক ফন্ট। গ্রো, এটা গ্রো হচ্ছে, এটা হচ্ছে শ্রিঙ্ক। এটা শর্টকাটে করতে পারবে কিবোর্ড থেকে। গ্রো করার জন্য শর্টকাট কি হচ্ছে, এখানে একটা জিনিস দেখো, প্রথমত আমি কিবোর্ডের ছবিটা দেখাই। গ্রো করার জন্য এই যে কন্ট্রোল আছে, শিফট আছে এবং গ্রেটার দ্যান সাইন আছে। গ্রেটার দ্যান সাইনটা তো এই ফুল স্টপের উপরে আছে, তাই না? কিবোর্ডে হ্যাঁ, ওপরেরগুলো ব্যবহার করতে গেলে শিফট টিপতে হয়। শিফটটাকে প্রেস করলে তো আমি ওপরেরগুলো ব্যবহার করতে পারি। যেখানে ডাবল অপশান আছে, ওপরেরগুলো ব্যবহার করতে গেলে তোমাকে শিফট কিটাকে প্রেস করতে হবে। তাই কন্ট্রোল শিফট গ্রেটার দ্যানে বড় হবে এবং কন্ট্রোল শিফট এই লেস দ্যানে কি হবে, ছোট হবে। এটা আমরা শর্টকাটে করতে পারি। অবশ্যই সিলেক্ট করে নেবে কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট গ্রেটার দ্যান। এ দেখো, প্রেস করো যতবার, ততবার তুমি এটাকে ইনক্রিজ করতে পারবে। আর লেস দ্যানে কি হবে, ফন্ট সাইজ ডিক্রিজ বা ছোট হবে। ওকে, তাহলে গ্রো ফন্ট এবং শ্রিঙ্ক ফন্ট, ঠিক আছে? বুঝতে পারলে? আর এবার বলো তো সর্বাধিক কত করতে পারবো লেখার সাইজ? ওখানে 72 দেখতে পেলাম, কিন্তু 72-এর থেকেও বড় করতে পারবে, ঠিক আছে? এখানে লিখো, এখানে লিখে দাও 100 করি। 100 করলেও বড় হচ্ছে, একটু ছোট করি পাতার সাইজটা, জুমটাকে ছোট করছি। কতগুলো পাতা লেগেছে দেখো, কটা পাতা লেগেছে? 1 2, এখানে দেখতে পাবো নিচে দেখো কতগুলো পাতা লেগেছে, 13টা পাতা লেগে গেছে 100 সাইজ করাতে। অর্থাৎ লেখার সাইজগুলো বড় বড় হয়েছে, একটা পাতায় একটা করে শব্দ, একটা দুটো তিনটে চারটে করে শব্দ এঁটেছে, তাই না? লেখার সাইজ 100 নয়, লেখার সাইজ 1638 পর্যন্ত বড় করতে পারবে। হ্যাঁ, 1638 মারবো একবার, 1638। আচ্ছা 1638 না, আমি 1700 মারলাম, কি বলে? যখন আমি বেশি মারলাম, দ্য নাম্বার মাস্ট বিটুইন 1 and 1638, তার মানে 1638-এর বড় করা যাবে না। তো 1638 মেরে দেখি কত বড় হয়। 1638 এন্টার। না না, এবার লেখার সাইজ ধরো আমার থেকেও বড়, আমার সাইজের থেকেও বড় লেখার সাইজ, তাহলে তোমার পেজে আঁটবে কি করে? আঁটছেই তো না একটা পেজে। পেজের সাইজ তো A4, A4 মানে তো একটা মাপ আছে, তাই না? তাহলে A4 সাইজের পেজে একটা অত বড় সাইজের লেখা আঁটছে না। তাহলে কতগুলো পাতা নিয়েছে? 331টা পাতা নিয়েছে, অথচ আমার একটা লেখাও দেখতে পাচ্ছি না। তাহলে পাতার সাইজ বড় করতে হবে তোমাকে, বড় সাইজের পেজ নিতে হবে। বুঝতে পেরেছো তো? বড় পেজ সাইজ ঠিক করা যায়, এইখানে অপশান আছে, আমরা এখান থেকে পেজ সাইজ চুজ করতে পারবো। ওকে, পেজ সাইজগুলোকে বড় করতে পারবো, তাও লিমিটেশন আছে যে কত বড় করা যায়। ওকে, আমাদের এই সাইজটা লেটার সাইজ হয়ে আছে। এখন যে পেজটা নেওয়া আছে সেটা কোন সাইজের নেওয়া আছে? লেটার। লেটার মানে হচ্ছে 8.5 ইঞ্চি চওড়াই এবং লম্বায় 11 ইঞ্চি। বুঝতে পেরেছো? A4 সাইজের মাপটা হচ্ছে এটা, এটা হচ্ছে A4। ওকে, এই পেজটা A3টা বড় আবার অনেক, A4 এর ডবল হচ্ছে A3। A3 যদি করি তাহলে তাও কিছুটা আসছে, দেখো, ঠিক আছে? A3 করলে কিন্তু সাইজটা আমার যা ছিল আমি সেটাই করলাম, এবং লেখার সাইজটাকে কি করি, ছোট করি। এখান থেকে কমিয়ে আসছে কি, অনেক সময় লাগবে। এইখানে ক্লিক করি, দিয়ে আমি 500 করি। 500 করলে একটা পাতায় একটা করে অক্ষর আসছে, ঠিক আছে? একটা পেজে একটা করে অক্ষর আসছে। এক্ষেত্রেও
269টা পেজ লাগছে। ঠিক আছে, তাহলে লেখার সাইজ তুমি এখান থেকে ঠিক করে নাও। আবার আমাদের যেমন ছিল 11, এন্টার মারো, 11তে চলে এলো। পেজটাকে বড় করে নিই, জুমটাকে বড় করে নেবে। ঠিক আছে, আচ্ছা এইটা, তাহলে ফন্ট সাইজটা বুঝতে পারলে। নেক্সট, হোম ট্যাবের ফন্ট গ্রুপের মধ্যে থেকে এই অপশানটার নাম হচ্ছে বি লেখা আছে। বি মানে বোল্ড, বোল্ড মানে একটু মোটা সোটা। কোনো লেখাকে যদি বোল্ড করতে চাও, মোটা করতে চাও, তাহলে এই বি অপশানে ক্লিক করবে। ঠিক আছে, যেমন এটা কখন দরকার হয় স্পেসিফিক, আমাদের নর্মালি যেটা থাকে, আমাদের তো নর্মালি এটা ছিল, তাই না? তাহলে আমি এখানে লিখলাম বায়োডাটা, BIODATA। আচ্ছা, বায়োডাটা কথাটা লিখলাম, এই বায়োডাটাটাকে ঠিক এই মধ্যেখানে নিয়ে আসবো। কি করে নিয়ে আসবে? ট্যাব দিয়ে, তাই না? সিলেক্ট করে নিয়ে যাবে। সিলেক্ট করে ওইভাবে নিয়ে আসতে পারবে না, যেটা আমরা MS পেন্টে করছিলাম। এখানে এটাকে কি বলা হয়? ব্লিঙ্ক করছে, এটাকে কি বলা হয়? কার্সার। কার্সারকে ওই জায়গাতে নিয়ে যেতে হবে। তাহলে আমরা স্পেস দিয়ে নিয়ে যেতে পারি বলেছিলাম, তাই না? ট্যাব দিয়ে তাড়াতাড়ি যায়, ট্যাব মারলে একটু তাড়াতাড়ি যাবে। তাহলে এই কার্সারটা ওখানে রেখে গিয়ে লিখতে হতো, তো আমি অলরেডি লিখে ফেলেছি। এবার কি করে নিয়ে যাব? কার্সারটাকে হয় এর প্রথমে নিয়ে ওকে ঠেলতে যেতে হবে। স্পেস দিয়ে ঠেলবে না ট্যাব দিয়ে ঠেলবে? হ্যাঁ, ট্যাব দিয়ে ঠেলে তাড়াতাড়ি যাবে। এইটা একটা উপায়। আর একটা উপায় আছে, এটাকে সিলেক্ট করে আমাদের এটাগুলো পরে অপশানে আসবে। এই যে এখানে দেখতে পাচ্ছ সেন্টার, দেখতে পাচ্ছ না? এটা এখানে ক্লিক করলে পাতার সেন্টারে চলে আসবে। ঠিক আছে, এটা শর্টকাট, পরবর্তীতে আরও পারবে ইউজ করতে। আচ্ছা, এটাকে বড় করলাম। এবার এই লেখাটাকে দেখো, আমি যখন বিয়ে ক্লিক করব তখন এটা বোল্ড হয়ে যাবে। দেখো, একটু বোল্ড হলো, মোটা হলো, মানে হাইলাইটেড হলো একটু, এটাকে বোল্ড বলা হয়। আয়ে ক্লিক করো, ইটালিক, মানে এটা একটু বাঁকানো হবে। ঠিক আছে, আন্ডারলাইন, ইউ মানে হচ্ছে আন্ডারলাইন, অর্থাৎ তলায় দাগ আসবে। তাহলে যাকে সিলেক্ট করবে তার উপর এই স্টাইলগুলোকে তুমি দিতে পারবে। বোঝা গেল? আবার যদি এইগুলোকে ক্লিক করো, এগুলো উঠে যাবে, এটা উঠে যাবে, এটা উঠে যাবে, নর্মাল চলে আসবে। এর একটা শর্টকাট কি আছে কিবোর্ডে? বোল্ডের জন্য হচ্ছে Ctrl+B, কন্ট্রোল এবং বি বোল্ড, কন্ট্রোল এবং আই ইটালিক, কন্ট্রোল এবং ইউ আন্ডারলাইন। হ্যাঁ, যেগুলো লেখা আছে আমিও লিখিয়ে দিয়েছি তোমাদের শর্টকাট কিগুলো। তোমরা যখন নোট ডাউন করবে দেখবে শর্টকাট কি লেখা আছে। এই দেখো, পাশে শর্টকাট কি লিখে দিয়েছি আমি। ঠিক আছে, এই যে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন। ঠিক আছে, যে অপশানের শর্টকাট হয় সেগুলো লেখা আছে। শর্টকাট মানে কি? শর্টকাট মানে তুমি ক্লিক না করেও কিবোর্ড থেকে টিপে কাজ করতে পারবে, কিবোর্ডের সুইচ প্রেস করেই কাজ করতে পারবে, এটাকে শর্টকাট বলা হয়। আচ্ছা, তাহলে এটা আবার তুলবো কি করে? আমরা ক্লিক করে তুলতে পারি, অথবা Ctrl+B টিপবো, বোল্ড উঠে যাবে, আই উঠে যাবে, ইউ উঠে যাবে। ঠিক আছে, আবার প্রেস করলে এটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, এর থেকে বেশি বোল্ড হবে না। সেক্ষেত্রে তোমাকে এখান থেকে স্টাইল বোল্ডের নিতে হবে। যদি এটা নাও, দেখো একটু মোটা সোটা এমনিই আছে, তাই না? ও এমনিই মোটা, তাহলে আর কত মোটা করবো ওকে আমি? তাহলে বোল্ড করতে গেলে নর্মাল যে বোল্ড আছে সেই বোল্ডের থেকে যদি আরও বোল্ড করতে চাও তাহলে স্টাইল চুজ করতে হবে অন্য। ঠিক আছে, এক একটা লেখার পর এক এক রকম হয়। কিছু লেখা আছে দেখবে একদম স্লিম পাতলা, ঠিক আছে, এই যে স্লিম, বুঝতে পেরেছো? হ্যাঁ, এই যে, তাহলে এইগুলো চুজ করবে। আচ্ছা, এবার একটা জিনিস বলে দিই, আমি বোল্ড করলাম, ইটালিক করলাম না, আন্ডারলাইন করলাম। আন্ডারলাইনের পাশে একটা তীর চিহ্ন দেখতে পাচ্ছি, এটাকে ড্রপ ডাউন অ্যারো বলা হয়। নিচের দিকে তীর চিহ্ন থাকে, এটাকে ড্রপ ডাউন অ্যারো বলা হয়। যে অপশানের পাশে এরকম ড্রপ ডাউন অ্যারো থাকবে ওর ভেতরে আরও অপশান আছে। বোঝা গেল? তা আন্ডারলাইনে কি অপশান আছে? আন্ডারলাইনের স্টাইল চেঞ্জ করতে পারি, আন্ডারলাইনের স্টাইল চেঞ্জ করতে পারি। ড্রপ ডাউনে ক্লিক করো, দেখো এটা ডবল আন্ডারলাইন, এটা একটু বোল্ড আন্ডারলাইন, স্টাইল আছে। তাহলে এইখান থেকে তুমি আন্ডারলাইনের কিছু স্টাইল চুজ করে নিতে পারবে। যদি এটাও পছন্দ না হয়, মোর আন্ডারলাইন অপশানে যাবে, আরও কিছু স্টাইল সেখান থেকে পাবে। আন্ডারলাইন কিছু একটা দিলে, দেওয়ার পর এবার মনে হলো এই আন্ডারলাইনের কালারটা চেঞ্জ করব, লেখার কালার নয়, আন্ডারলাইনের কালারটা আলাদা করব। সেক্ষেত্রে তুমি আন্ডারলাইন কালার দেখতে পাচ্ছ, কালার অপশানে যাও, এইখানে গিয়ে যে কালারটা নিতে চাইছো সেই কালারের উপর ক্লিক করো, তাহলে এক্ষেত্রে আন্ডারলাইনের কালার চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছো তো? আচ্ছা, নেক্সট পাশে একটা অপশান আছে, এর নাম হচ্ছে স্ট্রাইক থ্রু।
এই অপশানটা কোথাও কোথাও লাগে, মাঝখান দিয়ে কাটা দাগ যদি দিতে চাও সেক্ষেত্রে লাগে। ধরে নাও ইউ, এই লেখাটাকে সিলেক্ট করে কেটে দেবে, পেন দিয়ে না কেটে স্ট্রাইক থ্রু করে দাও, দেখো ইউ কেটে গেল, ঠিক আছে। আবার ক্লিক করো, এটা নর্মাল হয়ে যাবে। এটার কোনো শর্টকাট কি হয় না, এটা নর্মালি ক্লিক করে করতে হবে, এটা খুব কম প্রয়োজনে লাগে। দেখবে তোমরা স্কলারশিপ ফর্ম ফিল আপ করবে, উপরে ফ্রেশ আর রেনুয়াল লেখা থাকে, ফ্রেশ অবলিক রেনুয়াল। তুমি যদি ফ্রেশ অ্যাপ্লাই করো রেনুয়ালটাকে কাটা থাকবে, আর যদি তুমি রেনুয়াল অ্যাপ্লাই করো তাহলে ফ্রেশটা কাটা থাকবে, স্ট্রাইক থ্রু করা থাকবে বা স্ট্রাইক আউট করা থাকবে, মানে দাগ দেওয়া থাকবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে এগুলো অ্যাপ্লাই হয়। নেক্সট আর কোনটা থাকলো পাশে, এইটা এক্সের নিচে আমরা 2 এরকম একটা অপশান দেখতে পাচ্ছি, এবং এক্সের উপর দিকে 2 একটা অপশান দেখতে পাচ্ছি। এটাকে বলা হয় সাবস্ক্রিপ্ট আর এটাকে বলা হয় সুপারস্ক্রিপ্ট। এই সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট কোথায় কাজে লাগে বলো দেখি, নিচের দিকে কোথায় কাজে লাগতে পারে? এর আগে বলেছিলাম মনে হয় তোমাদের, না? সংকেত লেখার ক্ষেত্রে যে আমি H2SO4 লিখলাম, এটা কিসের সংকেত? সালফিউরিক অ্যাসিড। তাহলে এটা কি সালফিউরিক অ্যাসিডের সংকেত হয়েছে? হয়নি। কোনটা নিচে আসবে? 2, তাহলে শুধু 2কে সিলেক্ট করবে, অনলি 2 সিলেক্ট করলে একে নামিয়ে দাও, এখানে ক্লিক করো, দেখো নেমে গেল। এবার 4 সিলেক্ট করো, তাহলে এটাকে নামিয়ে দাও, নেমে গেল। এবার পাশে ক্লিক করো, কার্সারটা ছোট হয়ে আছে না বড় হয়ে আছে? ছোট হয়ে আছে, কেন? এটা সাবস্ক্রিপ্ট হয়ে আছে, ঠিক আছে। এখন যদি লেখো এই লাইনেই লেখা যাবে, দেখো ওই লাইনেই লেখা যাচ্ছে, তাই না? তাহলে তোমাকে ওটা অ্যাক্টিভ করার পর এটাকে আবার বন্ধ করতে হবে, আবার ক্লিক করবে। এটা অবশ্যই সিলেক্ট তো করিনি আমি, ওকে সিলেক্ট না করে বাইরে থাকুক অসুবিধা নেই, ক্লিক করো, এটা বড় হয়ে যাবে। এবার লেখো, দেখো নর্মাল স্টাইলে আসবে, ঠিক আছে। তাহলে এটা মাথায় রাখতে হয়, অ্যাক্টিভ করার পর পাশে ক্লিক করে ওটাকে আবার বন্ধ করতে হয়, নাহলে ওই লেভেলেই চলে যাবে, ঠিক আছে। আচ্ছা, এটা গেল সাবস্ক্রিপ্ট। তাহলে সাবস্ক্রিপ্ট আমরা এই সমস্ত কাজে ইউজ করতে পারবে। আরেকটা জিনিস বলো, যে আমি যখন এইটাকে একবার সিলেক্ট করতে হলো, এইটাকে একবার সিলেক্ট করো, দুটো একসাথে সিলেক্ট হচ্ছে না। দুটো সিলেক্ট হচ্ছে একসাথে না, তোমাকে বললাম এই 2 লেখাটাকে সিলেক্ট করবে আর এখান থেকে ইওর লেখাটাকে সিলেক্ট করবে, তাহলে দিয়ে বোল্ড করবে। তাহলে কি করে করবে? প্রথমে 2 সিলেক্ট করছো, তারপরে ইওরে গেলে 2 আউট হয়ে যাচ্ছে, যে কোনো একটা সিলেক্ট থাকছে, তাই না? এইটার ক্ষেত্রে একটা জিনিস মাথায় তোমাদের বলে দিই, মনে রাখবে, এই একাধিক সিলেক্ট যদি করতে চাও, কিবোর্ডের কন্ট্রোল বলে যে সুইচটা আছে ওটাকে প্রেস করে সিলেক্ট করবে, কন্ট্রোলটাকে চেপে ধরে নাও। প্রথমে নর্মালি তুমি একটা সিলেক্ট করে নাও, অসুবিধা নেই। এবার কন্ট্রোলটাকে চেপে ধরো, দিয়ে ইওরটাকে ক্লিক করে সিলেক্ট করো, নিউটাকে সিলেক্ট করো, পেজটাকে সিলেক্ট করো, আলাদা হয়েছে। এবার ক্লিক করো, তাহলে আমি স্পেসিফিক যাকে যাকে সিলেক্ট করলাম সেইগুলোকে কোনো একটা স্টাইল অ্যাপ্লাই করে দিতে পারবো, বুঝতে পারলাম? টু ইওর নিউ পেজ, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা যদি মাল্টি সিলেক্ট করতে চাই একবারেই, তাহলে কোন সুইচ প্রেস করব? কন্ট্রোল প্রেস করবে। তাহলে এক্ষেত্রেও আমরা করতে পারতাম, তাই না? যদি এরকম সংকেত লেখার দরকার ছিল, আমি এটাকে এবং কন্ট্রোল প্রেস করে এটাকে টিপলাম, দুটোকে সিলেক্ট করে নিলাম, দিয়ে এটাকে তুলে দিলাম। আবার এটাকে শর্টকাট আছে, কি শর্টকাট আছে? মাউস নিয়ে যাও, দেখাচ্ছে, দেখো বলছে কন্ট্রোল প্লাস সমান চিহ্ন। তাহলে কন্ট্রোল টিপো, এখানে সমান চিহ্ন কোনটা? এই সমান চিহ্নটা টিপবে, এইখানে যেটা সমান চিহ্ন আছে দেখো, এইখানে একটা সমান চিহ্ন এবং প্লাস চিহ্ন আছে, প্লাসটা তো উপরে আছে, তাহলে উপরে প্লাসটা টিপতে গেলে তোমাকে কি ব্যবহার করতে হবে? শিফট। আর সমান চিহ্নটা নর্মালি ব্যবহার করা যাবে, তাহলে কন্ট্রোল এবং এই চিহ্ন এটা টিপলেই তোমার এটা হবে। এটা হবে সাবস্ক্রিপ্টের ক্ষেত্রে। সুপারস্ক্রিপ্টেরটা উল্টোটা, না এই প্লাসটি প্লাসে হবে, ওটা কন্ট্রোল শিফট আর এই প্লাস সাইনটা, এই প্লাস সাইনটাতে হবে না, ঠিক আছে? এই প্লাস সাইনটাতেই করতে হবে। শর্টকাট কি তোমাদের লেখা আছে, ওটা পরে নোট করবে। আচ্ছা, আমরা এটা আরেকবার করি, তাহলে কন্ট্রোল এবং ইকুয়াল টু সাইন দিলাম, এটা সাবস্ক্রিপ্ট হয়ে গেল, ঠিক আছে। এবার আসছি আমরা কোথায়? সুপারস্ক্রিপ্টে। সুপারস্ক্রিপ্ট আমরা কোথায় ইউজ করতে পারি? স্কোয়ারের ক্ষেত্রে অনেক সময় ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, এগুলো দেখবে টিএইচগুলো ওপরে লেখা থাকে, তাই না? যেমন ধরো ফার্স্ট, এই যে এসটি থাকে, ফার্স্টের পরে তো এসটি থাকে, ফার্স্ট এরকম লেখা থাকে না, এরকম থাকে বলো, ওপরে থাকে। তাহলে এই উপরে গেল কি করে? এটা কি করা হয়েছে? এটাকে সুপারস্ক্রিপ্ট করা হয়েছে, তাই না? ফার্স্ট, আচ্ছা, ফার্স্ট লেখাতে এরকম সুপারস্ক্রিপ্ট থাকে। আচ্ছা, সেকেন্ড, এনডি এরকম থাকে না? থার্ড, ফোর্থ,
এই যে উপরে, বুঝতে পারছো? তাহলে এইগুলো কি হচ্ছে, সুপারস্ক্রিপ্ট হয়ে যাচ্ছে। দুটো আইকনের যদি ছবি দেওয়া হয় মনে রাখবে কি করে কোনটা সুপারস্ক্রিপ্ট কোনটা সাবস্ক্রিপ্ট? দুটো আইকনের ছবি দিয়ে দিয়েছে, এবার আইডেন্টিফাই দ্য অপশান, তিনটে করে অপশান দিয়েছে, সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট। এবার তুমি ভাবছো ওপরে আছে না নিচে আছে, কোনটা সুপার আর কোনটা সাব? হ্যাঁ, ওই মাথায় রাখবে, সুপার মানে উপরে, সুপার হবে উপরে সবসময়, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এটা সুপারস্ক্রিপ্ট আর এটা হবে সাবস্ক্রিপ্ট। আচ্ছা, সুপারস্ক্রিপ্টের যে শর্টকাট কি, শিফট কন্ট্রোল এবং ইকুয়াল টু সাইন, ঠিক আছে, প্লাস সাইন, যার শিফট টিপছি তাই ওটা প্লাস সাইন হবে। আচ্ছা, নেক্সট আমরা সংকেত ফর্মুলাগুলো লিখতে পারবো, এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলাগুলো এইভাবে তুমি দিলে, এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, হয়েছে স্কোয়ার। তাহলে এইগুলোকে সিলেক্ট করো, একসাথে কি করে সিলেক্ট করবে, একটা যে কোনো সিলেক্ট করে নাও, কন্ট্রোল প্রেস করো, এটা সিলেক্ট করো, এটা সিলেক্ট করো, এবার এটাকে শর্টকাট করো বা ক্লিক করো, তাহলে এটা ইউজ হবে, ঠিক আছে? তাহলে এই অপশানগুলো ইউজ করবে, বুঝতে পারলে? আচ্ছা, নেক্সট এটা লেখা আছে কেন দেখে নিই ভালো করে আমরা। আচ্ছা, বোল্ড ইটালিক আন্ডারলাইন লেখা আছে, সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট লেখা আছে, লেখা আছে। এবার যেটা আমরা করব সেটা হচ্ছে এই পাশের অপশানটা, এটার নাম কি আছে, চেঞ্জ কেস, এটার নাম হচ্ছে চেঞ্জ কেস। দেখো চেঞ্জ কেস কি, এমএস ওয়ার্ডের 5 প্রকারের চেঞ্জ কেস আছে। দেয়ার আর 5 টাইপস অফ চেঞ্জ কেস ইন এমএস ওয়ার্ড। এই লেখাগুলো দেখে নাও, কি লেখা আছে এটা, সেন্টেন্স কেস, লোয়ার কেস, আপার কেস, ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড বা প্রপার কেস, একে অনেক সময় প্রপার কেসও বলা হয়। আর একটা কি দেখতে পাচ্ছ, টগল কেস। আচ্ছা, এই লেখাগুলোর স্টাইল কিছু বুঝতে পারছো, কি বুঝতে পারছো, প্রথম কাটায় কি বুঝতে পারছো, ফার্স্ট ক্যারেক্টার বড় বাকি সব ছোট, লোয়ারে কি হচ্ছে সব ছোট, আপারে সবই বড়, এটাতে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ডে প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষর বড়, আর টগলে প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষর ছোট। তাহলে কোনটাতে লেখা মানে লেখো, তোমরা প্যারাগ্রাফ লিখতে গেলে কোন স্টাইলে লেখো, প্রথম স্টাইলটাতে আমরা লিখি সেন্টেন্স কেসে, তাই না? আচ্ছা, এইগুলো কেন দিয়েছে এমএস ওয়ার্ড? এমএস ওয়ার্ড বলল যে আমরা বড় হাতের ছোট হাতের কি করে লিখি, কিবোর্ডে বলো। তোমাকে বললাম এখানে লেখো রাজারামপুর ইউথ কম্পিউটার ট্রেনিং সেন্টার, নর্মালি লেখো। আমরা যদি লিখি ছোট হাতের হবে না বড় হাতের লিখবে, হবে ছোট হাতের হবে। বড় হাতের করতে গেলে কি করতে হয়, শিফট টিপে সবসময় ধরে থাকা যাবে, শিফট টিপে ক্যাপস লক অন করলে পার্মানেন্ট বড় হবে, আর শিফটটা হচ্ছে পুশ বাটনের মতন কাজ করে, যা থাকবে তার উল্টোটা, তাই না? হ্যাঁ, যখন সবই বড় হাতের লিখবে তখন তুমি শিফট ক্যাপস লকটাকে অন করে দেবে। ওকে, তাহলে আমি লিখলাম দিস ইজ RAJRAMPUR রাজারামপুর, ভুল লিখলাম। আচ্ছা, YCTC এটা লিখলাম, তাই তো লাল কালারে চলে এলো রাজারামপুর YCTC। দেখাচ্ছি পরে, বলছি যে আন্ডারলাইন কেন হলো। এবার বলো দিস ইজ রাজারামপুর YCTC, এই যে কথাটা আমি লিখেছি এইটাকে বললাম যে তোমাকে বললাম লিখতে, তুমি সব ছোট হাতের লিখে দিলে, এটা বড় হাতের করে লিখো, বড় হাতের লিখো। একটা লাইন লিখেছো কেটে বড় হাতের করে দিতে পারবে, অসুবিধা নেই। এইরকম ধরনের প্রচুর লিখেছো। এবার তোমাকে বললো যে ইনস্ট্রাকশন দিয়েছে সে বললো এটা এইভাবে লিখতে হতো না, সব বড় হাতের লিখতে হতো। তাহলে আবার তুমি কাটবে, ক্যাপস লক অন করবে করে আবার লিখবে, দরকার নাই। তোমার সুবিধা করে দিয়েছে মাইক্রোসফট কোম্পানি, সিলেক্ট করে নাও, সিলেক্ট করে এখান থেকে যাও, বড় হাতে ক্লিক করো, দেখো বড় হাতে হয়ে যাবে, হয়ে গেল। এবার কি করো, বললো না ওই রকম নয়, ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড করো, তাহলে কি হলো দেখো, দিসের টি বড়, ইজের আই বড়, রাজারামপুরের আর বড়, YCTCর ওয়াই বড়, প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষর বড় হাতের হবে। আর কি আছে, এইটা এর উল্টোটা, তাই না? ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ডের উল্টোটা হচ্ছে টগল কেস, ঠিক বিপরীত হচ্ছে না? এই দেখো
এইটা আবার কি স্টাইল? এইরকম লেখা কোথাও দেখিনি আমি। দেখেছো কোথাও? আমিও দেখিনি। এইরকম স্টাইল করা মানে ধরে নাও মানে দৃষ্টি আকর্ষণ করা, তাই তো? কি লিখেছে তাই দিয়ে এরকম লেখা তো হয় না। হ্যাঁ, অনেক সময় দেখবা একটা শব্দ বা বাক্য লেখা আছে, তার মধ্যে একটাকে উল্টে দিয়েছে উল্টো দিকে, ঠিক আছে? কেন উল্টো দিকে? তোমার অ্যাট্রাকশনটাকে ওখানে নিয়ে আসার, তাই তো এটা কেন উল্টেছে আমি দেখবো, তার মানে তুমি ওখানে নজর যাবে ওখানে, ঠিক আছে? এইরকম কিছু স্পেশাল কাজে আমরা এগুলোকে ইউজ করতে পারি, ওকে? বা কমিক্সের ক্ষেত্রে ইউজ করতে পারি। এবার এটাকে তুমি সেন্টেন্স কেসে নিয়ে চলে আসো। সেন্টেন্স কেস মানে দিস ইজ রাজারামপুর ওয়াইসিটিসি। দেখো এইটা বড়, বাকি সব ছোট, ওকে? তাহলে লোয়ার করো, সেন্টেন্স করো, যা করবে। তোমার যদি অলরেডি লেখা হয়ে থাকে, এই যে প্যারাগ্রাফ সেন্টেন্স কেসে আছে, এটাকে সিলেক্ট করে নিয়ে তুমি আপার কেস করে নাও, সব বড় হাতের হয়ে যাবে। ক্যাপিটালাইজ ইজ করে দাও, এইরকম হয়ে যাবে। এইটাকে টগল করে দাও, এরকম হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু তলায় দাগ চলে আসছে, তাই না? এই তো একটা সমস্যা। এই তলায় দাগটা কেন আসছে? লাল রঙের দাগ। রাজারামপুর আটটা বড় হাতের হবে। রাজারামপুর তো একটা নাম, তাই না? বড় হাতের করি, এবার উঠে গেল, তাই না? তাহলে এটা কি, এটা কি হবে? এটা হ্যাঁ, পুরোটাই বড় হবে। আচ্ছা, জানি না, যা হবে হবে। আচ্ছা, কোন একটা নাম লিখি, ধরে নাও। হ্যাঁ, এখানে একটা নাম লিখলাম, ঠিক আছে? এই নামটা লিখলাম। এই নামটা কি তোমার? দাস তো নাকি? ডিএস দাস। যা, তোমার নামের তলাতেও এরকম লাল দাগ চলে এলো। নিজের নিজের নাম লিখবে, দেখবে তলাতে কি চলে আসবে? এইরকম লাল দাগটা চলে আসবে। তো এই লাল দাগটা কেন আছে বলে দিই তোমাদের। এই লাল, যেহেতু এমএস ওয়ার্ড তোমরা এখন ব্যবহার করবে, দেখবে এমএস ওয়ার্ডে মাঝে মাঝে এরকম লাল দাগ চলে আসবে। দুই রকম দেখতে হবে, একটা লাল একটা সবুজ, দুই রকম আন্ডারলাইন দেখতে হবে। এই আন্ডারলাইনগুলো আসলেও ভয়ের কিছু নাই, ঠিক আছে? এইটা প্রিন্ট আউট হয় না, এটা প্রিন্ট আউট হবে না। তুমি দেখবে যখন প্রিন্ট করবে, এই অফিস বাটনে ক্লিক করে নিউ ওপেন সেভ প্রিন্ট আছে, প্রিভিউ যাও। প্রিন্ট করার আগে প্রিভিউটা দেখে নাও, দেখো এটার দাগ নেই। আছে দাগ? কোনো দাগ আছে কোথাও? নেই, আছে শুধু আন্ডারলাইন, কারণ এটা আমি নিজে দিয়েছি, তাই না? তাহলে তলায় কোনো দাগ নেই, কারণ এটা প্রিন্ট আউট হয় না। এটা তোমাকে ওয়ার্নিং দেয়। কি ওয়ার্নিং দেয়? যে তুমি এটা ভুল লিখছো। লাল দাগ দেওয়া মানে বানান ভুল লেখা, আর সবুজ দাগ দেওয়া মানে নিয়ম ভুল লেখা। এমএস ওয়ার্ডের ভাষায় তলায় যদি রেড আন্ডারলাইন হয়, সেটাকে বলা হয় স্পেলিং মিস্টেক, আর সবুজ আন্ডারলাইন হলে গ্রামাটিক্যাল মিস্টেক বলা হয়, ঠিক আছে? যে তুমি কিছু নিয়ম ভুল করছো, মানে ওয়ার্নিং দিচ্ছে কিছু ভুল করছো মনে হয়, কিন্তু সেটা ভুল নয়। কেন বলে? এই মাইক্রোসফট ওয়ার্ডের ওর একটা নিজস্ব ডিকশনারি আছে, যে ডিকশনারিতে প্রচুর শব্দ স্টক করা আছে। যে শব্দটা ওর ডিকশনারিতে পাবে না, সেটাকে ভুল বলবে। তা আমার নাম মাইক্রোসফট কোম্পানি জানবে কি করে, তাই না? তাই আমার নামটা লিখে দেখি, আছে? আমার নামটা তো মাইক্রোসফট কোম্পানি জানবেই, তাই না? তাহলে আমার নামের তলায় ভুল দেখাচ্ছে না। আমি এখানে ধরে নাম লিখলাম সুমিত, ঠিক আছে? সুমিত নাম লিখলাম, সুমিতের নামও ভুল বলছে, ঠিক আছে? ঠিক করবা কি করে? এটা তো প্রিন্ট আউট আসবে না, ঠিক আছে? এটা প্রিন্ট আউট আসবে না। এটা ঠিক কি করে করবে? সেটা হচ্ছে এটার উপর রাইট ক্লিক করবে, মাউসের রাইট ক্লিক করলে এই উপর ধারে ও কিছু দিবে, সাজেশান দিবে। ওর কাছে যে শব্দগুলো আছে সেগুলো বলবে যে আমার কাছে এই শব্দগুলো আছে, ঠিক আছে? এইটা আছে, এটা আছে, এটা আছে, বলছে এইগুলো আছে আমার কাছে। তো তুমি কি এগুলো চেঞ্জ করতে চাইছো? চেঞ্জ করতে চাইছি না, কারণ আমার নামটাই তো এটা, তাই না? এক্ষেত্রে তুমি লাল দাগ যদি দেখতে না চাও, যে চোখে দেখতে ভালো লাগছে না তাই লাল দাগ রাখবো না, তাহলে এটাকে ইগনোর করে দেবে। কি করে দেবে? ইগনোর করে দেবে। এই দেখো, তাহলে লাল দাগটা উঠে যাবে। কিন্তু আবার যখন লিখবে আবার আসবে। তাহলে তুমি যদি পার্মানেন্ট সলিউশন চাও, এই নামটাকে ডিকশনারিতে ভরে দাও। কি করে ডিকশনারিতে ভরবে? তখন এটার পর রাইট ক্লিক করে, এখন তো দাগ নেই তাই তো আসবে না, দেখতেও পাবে না, ঠিক আছে? দাগটা তো উঠিয়ে দিয়েছি আমি। তাহলে আরেকবার লিখি আমি, এখানে গিয়ে লেখো SOUMALI। এই নামটাকে রাইট ক্লিক করে অ্যাড টু ডিকশনারি বলে একটা অপশান পাচ্ছ, তাহলে এখানে অ্যাড করে দাও, ঠিক আছে? ডিকশনারিতে অ্যাড যদি হয়ে যায়, তাহলে ওই নামটা আর দ্বিতীয়বার লিখলে তোমাকে আর ভুল দেখাবে না। এবার আমি আরেকবার লিখছি
SOUMALI, ঠিক আছে? আর দেখাচ্ছে ভুল। এখানে মজা একটা জিনিস দেখো, SOUMOLI, এবার ভুল বলছে। কেন ভুল বলছে? ডিকশনারিতে নাই। এবার এটার পর সাজেশান চাই, রাইট ক্লিক করলাম, সাজেশানে এবার আমাকে কাছাকাছি কোন টাকা দেখাচ্ছে, সৌমালি টাকা দেখাচ্ছে, কারণ এই নামটা অলরেডি ডিকশনারিতে আছে। তাহলে যদি চেঞ্জ করার মনে হয় তো চেঞ্জ করে নেবে, যেটা হবে না। এটার সুবিধা দেখো, এই অপশানটা নিয়ে তোমাদের এখনও ক্লাসে আসেনি, আমি জাস্ট দেখিয়ে দিলাম। এই অপশানটা কিন্তু এখনও আসেনি। এই অপশানটা কোথায় আছে দেখো, এই অপশানটা আছে, স্পেলিং আছে আমাদের রিভিউয়ে গিয়ে, দেখো রিভিউয়ে গিয়ে মনে হয় দেখো স্পেলিং অ্যান্ড গ্রামার এখানে শেখাবো তোমাদের, আমি এত দূরে গিয়ে আছে, এখনই দেখিয়ে দিচ্ছি তোমাদের। ওকে, এখানে গিয়ে তোমাদের ডিটেলসে বলবো। তাহলে এখন যদি এরকম ভুল আসে তাহলে সেটাকে ইগনোর করবে, কোনো অসুবিধা নেই, আর থাকলেও কোনো সমস্যা নেই। এই মেশিনে অ্যাড করলাম, তার মানে এই কম্পিউটারেই অ্যাড হয়ে থাকলো, তুমি অন্য মেশিনে বসে ভাবছো আমার নাম তো স্যার অ্যাড করেছিল, তাও কেন আসছে না, এটা হবে না কিন্তু, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, এই লাল দাগ সবুজ দাগ ক্লিয়ার হলো। পরে কোন অপশান আছি আমরা, চেঞ্জ কেসটাতে শিখলাম, এবার কোন অপশানে যাব, এই অপশানটা, তাই তো? চেঞ্জ কেসটা লেখা আছে তো, মনে হয় লেখা আছে না? এই তো চেঞ্জ কেস লেখা আছে, দেখো 5 প্রকারের কেস, এটা সেন্টেন্স, লোয়ার, ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, আপার এবং টগল কেস। আচ্ছা, পরে যে অপশানটা আছে, এই যে অপশানটা, এটার নাম হচ্ছে টেক্সট হাইলাইট কালার। কালার বানানটা কি লেখা আছে? হ্যাঁ, আচ্ছা, আমি লিখেছি, আর মাইক্রোসফট কোম্পানি এখানে মাউস নিয়ে গেলে কালার বানান ও কি লিখেছে, ও তাই লিখেছে, ঠিক আছে? ওর দেখে দেখে লিখতে গিয়ে এটা লিখেছে, কিন্তু আবার যখন অ্যাকচুয়ালি কালার বানান আমরা কি লিখি, COLOUR, তাই তো? আমি বলে দিই, এই ইংলিশে আমেরিকান ইংলিশ আর ব্রিটিশ ইংলিশ, এই দুটোর আমরা ব্রিটিশ ইংলিশটা বেশি ইউজ করি, তাই তো? যে কারণে বানানের কিছু গন্ডগোল আছে। ফন্ট বানান কি বলি আমরা, ফ্রন্টে আছো, আমার ফ্রন্টে তোমরা আছো, কিন্তু ওখানে দেখবা ফন্ট বানান কি লেখা আছে, FONT, ঠিক আছে? তো এইরকম কিছু বানানের একটু প্রবলেম আছে, এই নিয়ে তুমি যখন কোনো পরীক্ষায় দেবে সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না কিন্তু, ঠিক আছে? স্পেলিং মিস্টেক ধরবে না। ওকে, সেন্টার বানান TRE হয়, TERO হয়, ঠিক আছে? ওকে, তাহলে টেক্সট হাইলাইট কালার এর কাজ কি? দিস অপশান ইজ ইউজ টু হাইলাইট দ্য ব্যাকগ্রাউন্ড অফ দ্য সিলেক্টেড টেক্সট উইথ স্পেসিফিক কালার। লেখার ব্যাকগ্রাউন্ডে কালার দিতে পারবে, সিলেক্ট করা লেখার ব্যাকগ্রাউন্ডে কালার দিতে পারবে, নির্দিষ্ট কোনো কালার দিতে পারবে। দেখো আমি এই লেখাটাকে সিলেক্ট করলাম, বায়োডাটা সিলেক্ট করে টেক্সট হাইলাইট কালারের ড্রপ ডাউনে ক্লিক করবে। আচ্ছা, টেক্সট হাইলাইট কালারের উপরে তোমরা একটা কালার দেখতে পাচ্ছ, কি কালার দেখতে পাচ্ছ? ইয়েলো, তাই না? উপরে যদি ক্লিক করে দাও ওর ব্যাকগ্রাউন্ডে ইয়েলো কালার বসে যাবে। ক্লিক করো, এই দেখো লেখার কালার তো ব্ল্যাকই আছে, তাই না? কিন্তু ব্যাকগ্রাউন্ডে কি কালার বসলো? ইয়েলো কেন বসলো? কারণ এখানে ইয়েলোটা সিলেক্টেড আছে। ড্রপ ডাউনে ক্লিক করো, এবার তুমি গ্রিনটাকে নাও, দেখো এটা গ্রিন হয়ে গেল। এখন সিলেক্টেড কে থাকলো? গ্রিন। অর্থাৎ অন্য কোনো জায়গায় যদি দিতে চাও ব্যাকগ্রাউন্ডে কালার, সিলেক্ট করে ওর উপরে ক্লিক করো, গ্রিন হয়ে যাবে। অর্থাৎ যে কালারটাকে তুমি সিলেক্ট করবে একবার, সেটা ওখানে সিলেক্টেড থাকবে। এখানে গিয়ে আমি যদি এই কালারটাকে সিলেক্ট করি তাহলে এটাই এখন সিলেক্টেড হয়ে থেকে গেল। বুঝতে পারছেন তো? তাহলে টেক্সট হাইলাইট কালারের কাজ কি? ব্যাকগ্রাউন্ডটাকে কালার করা। তুলবে কি করে? আবার সিলেক্ট করবে, এই ড্রপ ডাউনে ক্লিক করবে, নো কালার লেখা আছে, দেখতে পাচ্ছ? আচ্ছা, এবার সিলেক্টেড কালার কি আছে? নো কালার হয়ে আছে, কারণ কোনো কালারই নেই। তখন আমি এটাকে সিলেক্ট করলাম, এখানে গিয়ে এটার পরে ক্লিক করো, নো কালার। এটাকে সিলেক্ট করলাম, এটার পরে গিয়ে ক্লিক করলাম, নো কালার, সাদা হয়ে আছে। যে ক্ষেত্রে আমাকে এখানে গিয়ে আর বারবার নো কালার করার দরকার পড়বে না। বুঝতে পারলে তো? আচ্ছা, এটা গেল ব্যাকগ্রাউন্ডের কালার। তাহলে কোনো প্যারাগ্রাফের বা লেখার ব্যাকগ্রাউন্ডে কালার দিতে গেলে এটা থেকে করবে, টেক্সট হাইলাইট কালার থেকে। আর পাশেরটা হচ্ছে লেখার কালার, ফন্ট কালার, দেখো FONT ফন্ট, ঠিক আছে? হ্যাঁ, তাহলে সিলেক্ট করা টেক্সটের কালার চেঞ্জ করতে গেলে এই ফন্ট কালার অপশানটা নেবে। ওকে, তাহলে ধরে নাও আমি এখানে করলাম, এটাকে সিলেক্ট করলাম, এতটাই সিলেক্ট করলাম। এইখানে যদি ক্লিক করি কি কালার হবে? রেড হয়ে যাবে। তাহলে রেড চাইছি না, ড্রপ ডাউনে যাও, ড্রপ ডাউনে গিয়ে
তুমি কোন কালারটা নেবে। এখানে দেখো প্রত্যেকটা কালারের যে কালার আছে তার লাইট থেকে ডিপ আছে, লাইট থেকে ডিপ আছে। তাহলে কোনটা নেবে সেটাতে গিয়ে ক্লিক করো, সেই কালারটা এখানে চলে আসবে। এবার যে কালারটা সিলেক্টেড হয়ে থাকলো এইটা, বুঝতে পারলে? তুমি এখান থেকে অন্য কালার চেঞ্জ করো, আমি ধরে নাও এই কালারটা নিলাম, এই কালারটা নিলাম, তাহলে সিলেক্টেড কালার এটা হয়ে থাকলো। অর্থাৎ এবার অন্য প্যারাগ্রাফে যখন তুমি দেবে কালার, তখন বাই ডিফল্ট এইটার উপরে ক্লিক করলে এই কালারটাই বসে যাবে। হ্যাঁ, তাহলে সিলেক্ট করে নাও, এই ড্রপ ডাউনে যাও, এখান থেকে কালার চুজ করো। যদি এই কালারগুলোও পছন্দ না হয়, কোথায় যাবে? মোর কালার্স। মোর কালার্সে গিয়ে দেখো এইগুলো ক্লিক করে করে কালার চুজ করতে পারবে, ঠিক আছে? এখানে ক্লিক করে করে এইখানে যেটা দেখতে পাবে সেই কালারটা হবে। ওকে, দেখো যে কালারটা আমি এখানে ক্লিক করছি এখানে দেখাচ্ছে সেই কালারটাই হবে। ওকে করলে সেই কালারটাই বসবে। এই যেখানে সিলেক্ট করেছিলাম সেটাই বসলো। এখানে যাও, মোর কালার। এইটা যদি ভালো না লাগে কাস্টম কালারে যাবে। কাস্টম কালারে গিয়ে এখান থেকে কোনো একটা কালার চুজ করবে, দিয়ে এই তীর চিহ্নটাকে আপ আপ ডাউন করতে পারো। এইখানে কালার কম্বিনেশনটা চেঞ্জ হবে, নিউ কালার তৈরি হবে। দেখো, বুঝতে পারছো? এই কালারটা আমার দরকার, দিয়ে ওকে, হ্যাঁ ওকে করো, তাহলে সেই কালারটা এখানে বসে গেল। ক্লিয়ার? তাহলে কালার কম্বিনেশন আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। তাহলে ফন্ট গ্রুপের সব অপশান হলো না? একটা বাকি আছে, এইটা বাকি আছে, ওটা রাবার। রাবার দিয়ে কি করি আমরা? ইরেজার দিয়ে মুছে দিই, তাই না? তাহলে তুমি একটা লেখায় যত রকমের স্টাইল দিয়েছো, যত রকমের ইফেক্ট দিয়েছো, সবগুলোকে মুছে দিতে পারবে ওই একটা অপশান, এই ক্লিয়ার ফরম্যাটেই। অর্থাৎ এইটা প্রথমে যখন লিখি এই লেখাটা এরকম ছিল, ছিল না তো? তাহলে বললাম যে আগে যেমন লিখেছিলাম মানে এইরকম ছিল, এইরকম ছিল, তাই না? তাহলে আগে যেমন লিখেছিলাম সেই রকম স্টাইলে নিয়ে চলে আসো, সিলেক্ট করবে, এটা দিয়ে মুছে দাও সব। হ্যাঁ, একবারে মুছে দিলাম সব, ধরে নাও ক্লিয়ার ফরম্যাটিং। যা ছিল স্টাইল সব মুছে গিয়ে নর্মাল অবস্থায় চলে এলো। এই অবস্থাতে আন্ডু করলে চলে আসবে। আন্ডু তো শিখিয়েছিলাম, বলেছিলাম ধরে নাও কাউকে একটা চর মেরে আন্ডু করে দেবে, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ, কন্ট্রোল জেড, কন্ট্রোল প্লাস জেড, ওকে। তাহলে আন্ডু করে দিলে বোঝা গেল? এই অবস্থায় ফেরত আসতে গেলে আন্ডু করতে পারবে। আর যদি তুমি সেভ করে নিয়েছো, কালকে এসে খুললে সেক্ষেত্রে তো আন্ডু হবে না, সেক্ষেত্রে অন্য কিছু করা যায়। আচ্ছা, তাহলে ফন্ট গ্রুপে গেলাম, ফন্ট গ্রুপে গিয়ে আমরা দেখে নিই ক্লিয়ার ফরম্যাটিংয়ের কাজ। দিস অপশান ইজ ইউজ টু রিটার্ন ইনটু ডিফল্ট ফরম্যাট অফ দ্য সিলেক্টেড টেক্সট। ওকে, তাহলে এই হলো আমাদের ফন্ট গ্রুপের সমস্ত অপশান। ওকে, ফন্ট গ্রুপ হয়ে গেল। আর একটা গ্রুপ করাবো যেটার নাম হবে ক্লিপবোর্ড। তাহলে ফন্ট গ্রুপটা